যে সোরিয়াসিস রোগটা হচ্ছে, যে কোনো ব্যক্তিকে আক্রান্ত হতে পারে নাকি আক্রান্তের ঝুঁকিতে বিশেষ কোনো ব্যক্তি? আচ্ছা, এটা আমরা বলি জেনেটিক্যালি প্রিডিসপোজড ইন্ডিভিজুয়াল যারা, যাদের ওই জিনগুলো আছে, রাইট এনভায়রনমেন্টে সে পরে সেরকম এনভায়রনমেন্টে যদি এক্সপোজড হয় তখন সোরিয়াসিসটা হতে পারে। মানে আমরা কোন ধরনের এনভায়রনমেন্টের কথা বলবো? ধরুন যে একজন পরিবারে বাবার রয়েছে, মায়ের রয়েছে, এটা তো বংশগত, বংশ পরম্পরায়। এছাড়া এনভায়রনমেন্টাল কথা বলছি, অনেকে তো বোঝে না, মানে ঠান্ডায় বেশি হয় নাকি গরমে বেশি হয় নাকি, মানে কি কারণে এগুলো বেড়ে যেতে পারে, অ্যাগ্রিভেট করে কি কারণে? এই কারণটা পুরোপুরি জানা যায় না। হ্যাঁ, জেনেটিক্যালি প্রিডিসপোজ যারা ইন্ডিভিজুয়াল, তার কিছু এনভায়রনমেন্ট ফ্যাক্টরস কাজ করে। যেমন একটা ভাইরাস হতে পারে, একটা ব্যাকটেরিয়া হতে পারে। তার মধ্যে এনভায়রনমেন্ট আমরা অনেক কিছু বলি, যেমন ধরেন আপনার ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়াও এনি কাইন্ড অফ ট্রমা, এনি ট্রমা ট্রমাকে আমরা বলি, যদি ধরেন আপনি শরীরে বেশি ফ্রিকশন হচ্ছে, ঘষে যাচ্ছে, যাদের শরীর ঘষে যাচ্ছে, তার অনেকে শরীর থেকে সাদা সাদা চামড়া উঠতে থাকে। তো এই যে রোগটা আসলে কোনটা আমরা যদি বুঝতে বলে নেই, এটা দেখা যাবে যে চামড়ার মধ্যে লাল লাল ইনফ্লামেটরি প্রদাহ সৃষ্টি হচ্ছে, ইনফ্লামেশন লাল হয়ে যাচ্ছে এবং তার থেকে মাছের আঁশের মতো চামড়া উঠতেছে। হ্যাঁ, এবং লোকজন সেটা যেটা করে, তখন লোকজন এটাকে ক্লিন করার জন্য আরও বেশি বেশি ঘষে, এবং ঘষার পরে একটা সিস্টেম হয়, একটা ঘটনা ঘটে, এটাকে আমরা বলি কেবনার ফেনোমেনা, কোয়েবনার ফেনোমেনা। ওটা সোরিয়াসকে আরও স্টিমুলেট করে, সেই ইনজুরি থেকে হতে পারে। অনেক ওষুধ আছে যেটা থেকে সোরিয়াসিস বাড়তে পারে, যেমন ধরেন আমরা বলি যেমন ব্লাড প্রেশার ওষুধ, বিটা ব্লকার, তারপরে লিথিয়াম, তারপরে হাইড্রোক্সিক্লোরোকুইন, এরকম অনেক ধরনের ওষুধ আছে যেটা সোরিয়াসকে বাড়াতে পারে। স্ট্রেস একটা ফ্যাক্টর, স্ট্রেস থেকেও কিন্তু সোরিয়াসিস বাড়তে পারে। এরকম বিভিন্ন কারণ আছে যেটা থেকে সোরিয়াসিস বেড়ে যেতে পারে। মানে আমি একটু জানবো যে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় আমরা যে জীবন বা কর্মস্থলের মধ্যে রয়েছি, তাতে করে তো অনেক মানসিক চাপ, বিষণ্ণতা, ডিপ্রেশন নানাভাবে আমাদেরকে গ্রাস করে রেখেছে। যারা সোরিয়াসিসে আক্রান্ত, নিশ্চয়ই আপনি যেমনটি বলছিলেন এগুলো বেড়ে যেতে পারে, কিন্তু একমাত্র কি ওই বিভিন্ন জায়গায় মাছের আঁশের মতো সাদা সাদা দাগ এগুলো একমাত্র বহিঃপ্রকাশ, নাকি বোঝার আর কোনো উপায় রয়েছে? আচ্ছা, সোরিয়াসিসের প্রকাশটা অনেক ধরনের হতে পারে। খুব কমন হচ্ছে আমরা যেটা বলি প্লাক সোরিয়াসিস। এটা যে কনুইতে, হাঁটুতে, মাথায়, হাতে পায়ে এটা হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে বলি ইনভার্স সোরিয়াসিস, আমরা ভাজে ভাজে সোরিয়াসিস হতে পারে, যেটা আবার আগের মতো সেই স্কেলের মতো, স্কেলটা সাদা সিলভারি মাছের আসার মতো স্কেল দেখা যায় না, ওটা একটা লাল একটা প্রধার মতো জায়গা তৈরি করে, সেটা হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি গাটের সোরিয়াসিস, যেটার সাথে আবার একটা ব্যাকটেরিয়া সম্পর্ক, গলার মধ্যে ব্যথা হবে, ছোট ছোট পানির ফোঁটার মতো সারা গায়ে ছড়াতে পারে, এটাও হতে পারে। সেটাও হতে পারে। আর একটা আমরা বলি সোরিয়াটিক এক্সপোলিক ডার্মাটাইটিস, সারা গায়ে শিনবল করতে পারে, এবং সেটা মোস্টলি হয় যদি ম্যালট্রিটেড হয়। সোরিয়াস অনেক ক্ষেত্রে লোকজন ভুল করে, মনে করে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কিছু, এবং এমন সব ওষুধ আছে, যেমন একটা অ্যান্টি ফাঙ্গাল ওষুধ আছে, যেমন বলি টার্বিনাফিন, যেটা খুব কমনলি আমরা ফাঙ্গাস ইউজ করি, এই ওষুধগুলো দিয়ে দেয়। অনেক ধরনের ওষুধ আছে যেমন স্টেরয়েডস। স্টেরয়েড যেমন আমরা বলি যে সোরিয়াসকে সিস্টেমিক, মুখে খাওয়ার স্টেরয়েড দেওয়া যাবে না, আমাদের লাগানোর জন্য কিন্তু স্টেরয়েড আছে, যেটা দিলে আমরা করি। তবে আমরা চেষ্টা করি ওটা থেকে বের হয়ে গিয়ে নন স্টেরয়েড কোনো ওষুধ দেওয়া যায় কিনা, কারণ স্টেরয়েড লং টার্ম একটা সাইড ইফেক্ট আছে। এরকম স্টেরয়েড যারা খেয়ে আসে, এটা অনেকেই আমরা দেখি, অনেক পেশেন্ট পাই ভুল করে, ওরা স্টেরয়েড ইঞ্জেকশন, স্টেরয়েড ট্যাবলেটস খেয়ে চলে আসে। তখন ওই স্টেরয়েডটা খুব একটা ভালো ওষুধ, আবার ঠিক মতো না দিলে এটা খুব খারাপ ওষুধ। এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি, মানে যখন খাবে তখন মনে হবে শরীর খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, কিন্তু যেই সে বন্ধ করবে তখন একটা ঘটনা ঘটে, আমরা বলি রিবাউন্ড ফেনোমেনা, অনেক জোরে সে ফিরে আসে, এবং সেক্ষেত্রে এক্সপোলিক ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যেরকম ডিফারেন্ট প্রেজেন্টেশনের সোরিয়াসিস আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে।